আন্ডারওয়ার্ল্ড থেকে রাজনীতিবিদ ভোলা শাওন 15 বছরে গড়েছেন অঢেল সম্পদ। রাজনৈতিক চাপে রাখার কৌশল ভারতের, নতুন বাস্তবতা মানতে হবে বলছেন বিশ্লেষকরা। বিদেশিদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা, সরকারি বেসরকারি তথ্যে ব্যাপক ফারাক। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21-এর সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। চাঁদাবাজি আর টেন্ডারবাজি দিয়ে শুরু। দ্রুত সময়েই আন্ডারওয়ার্ল্ডের গডফাদার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নজর কেড়ে অল্প বয়সে হয়ে যান সংসদ সদস্য। বলছি ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের কথা। গত 15 বছরে কামিয়েছেন হাজার কোটি টাকা। ভোলা এবং ঢাকায় সমান তালে চালিয়েছেন ত্রাসের রাজত্ব। নিজ দলের নেতাকর্মীরাও রেহাই পাননি। হাসিনা পালিয়ে যাওয়ার পর শাওনও লাপাত্তা। ভোলা প্রতিনিধি মেজবুদ্দিন শিপুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নুরুন্নবী চৌধুরী শাওন অন্ধকার জগৎ থেকে সংসদ সদস্য হয়ে ওঠা এক আতঙ্কের নাম। রাজধানী ঢাকা ও তার নিচেলা ভোলায় সন্ত্রাসী হিসেবেই শাওনকে চিনত সবাই। তার এই পরিচিতি নজর কাড়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। 2010 সালে বিতর্কিত উপনির্বাচনে ভোলা 3 থেকে এমপি হয়েই খুনের মামলায় জড়ান শাওন। রাজধানীতে তার গাড়িতে তারই পিস্তলের গুলিতে খুন হন যুবলীগ নেতা ইব্রাহিম। দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলেও ক্ষমতার দাপটে পার পেয়ে যান তিনি। তবে পট পরিবর্তনে মুখ খুলছেন হতভাগা ইব্রাহিমের স্বজনেরা। ইব্রাহিম খুনের ঘটনা পুনঃতদন্ত চান তারা। এই সময় একটা দুঃশাসন চলছে দেশে, কথা বলার মতন কোনো ভাগ সত্যিকারেই ছিল না। আত্মীয় আছে ঠিকই, আত্মীয় খোঁজ নিতে গেল তাকে নিজেরও মার্ডার হইতে এমন একটা অবস্থা। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে। এবং সে যে এই এতে যে একটা রাজনীতি একটা পথ তার উঠাইতে চেয়েছিল, এটাই তার কালসূত্র হয়ে দাঁড়িয়েছে। এখন তার সুস্থ তদন্ত করে তার বিচারটা পুনরাবৃত্তি করে যেন বিচারটা সত্য বিদ্যায় বিচার হয়। ঢাকার পাশাপাশি গত 1.5 যুগে ভোলার লালমোহন ও তজুমুদ্দিনে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। শাওনকে খুশি না করে স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে কেউ চাকরি পেতেন না। এখানে রাজনৈতিক এবং যে দেশের উন্নয়নমূলক যত কাজ হয়েছে সবগুলি কাজ থেকে উনি চাঁদাবাজি করতেন। সব টাকা বিদেশে পাচার করছে। বিনা নির্বাচনে এমপি হয়ে মানুষের সহযোগিতা দেওয়ার নামে সে করেছে লুটপাট, চাঁদাবাজি, অন্যায়। দিন দুপুরে মানুষ ধরে নিয়ে এই স্টলের ভিতরে ঢুকাইয়া মাইজা টাকা আদায় করে তারপর তাদেরকে ছাড়া হয়েছে। এই ব্যাপারে তার এবং সুস্থতা এবং তার বিচার চাই। লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজের মাঠ দখল করে নির্মাণ করেছেন সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক। আমলিক ক্ষমতা থাকাকালীন অবস্থায় এটাকে সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক করা হয়েছে। 2014 সালে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় 1,20,89,000 টাকার সম্পদ দেখিয়েছিলেন শাওন। আর 2024 সালে তিনি দেখান 33,55,732 টাকার সম্পদ। এদিকে হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পলাতক শাওন। তার বিরুদ্ধে ঢাকা ও ভোলায় একাধিক মামলা রয়েছে। শাওনের বিরুদ্ধে আমাদের সঙ্গে 2টা নিয়মিত মামলা আছে। তাছাড়া সে ঢাকায় 5ই আগস্টের আগে যে বিভিন্ন রকম হত্যাকাণ্ড ঘটছে সেই মামলায় বেশ কয়েকটা মামলা সে আসামি। সন্ত্রাসীদের গডফাদার আওয়ামী লীগের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিচার চান সাধারণ মানুষ। এদিকে অভিযোগের বিষয়ে জানতে শাওনের ব্যক্তিগত ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারত বাংলাদেশের টানটান উত্তেজনার মধ্যেও দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে বরফ গলানোর চেষ্টা করা হলেও থাকবে রাজনৈতিক চাপ, এমনটাই মনে করছেন কূটনীতিকরা। তবে দিল্লির পররাষ্ট্র সচিবের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় বিএনপি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
5 আগস্ট পট পরিবর্তনের পর ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরটি ছিল দুই রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠিত বৈঠকগুলোতে উঠে এসেছে সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য, সীমান্ত হত্যা এবং আঞ্চলিক বাণিজ্যের মতো জটিল অনেক বিষয়। দুই দেশের সম্পর্ক যখন তলানিতে, ভারতের পররাষ্ট্র সচিবের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব সহজে আসবে না বলে মনে করছেন রাজনীতিবিদ থেকে শুরু করে কূটনীতিকরা। তারা এই পরিবর্তনকে সহজভাবে নিতে পারেনি বলেই এই খুনিকে আশ্রয় দিয়েছে। তো গণতন্ত্র যদি মানে, স্বাধীনতার প্রতি যদি শ্রদ্ধা থাকে আর মানুষের অধিকারের প্রতি যদি মমতাবোধ থাকে, তাহলে সেই দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব না হওয়ার কোনো কারণ নাই। আর এটার বিপক্ষে যদি অবস্থান নেয়, তাহলে বন্ধুত্ব হবে ভাষা, বন্ধুত্ব হবে লুকানো চুকানো। তারা আমাদেরকে একেবারে চাপ সরিয়ে ফেলবে, আমি কিন্তু এখনও সে চিন্তা করি না। কারণ বাংলাদেশের অভ্যন্তরে তাদের অনেক স্বার্থ আছে বলে তারা মনে করে। সুতরাং চাপ হয়তো কিছুটা কমতে পারে, তবে তারপরে আমি মনে করি যে তারা এক ধরনের রাজনৈতিক চাপ এই সরকারের উপরে রাখবে। বরফ গলছে বলতে পারেন, তবে এটা স্বাভাবিকীকরণ হবে না। তবে বিক্রম মিশ্রির এই সফরকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের প্রথম অধ্যায় বলে মনে করছেন তারা। তো 5 আগস্টের পরে আমি বলবো এই পররাষ্ট্র সচিবের সফর ভারত সরকারের থেকে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ, যার মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের আনুষ্ঠানিক একটা বক্তব্য রেখেছে। ভারত বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে এই যে আশাটা, এটি যদি তারা পজিটিভলি নেয়, তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বা ভাগ্য উন্নয়নে একটি পদক্ষেপ হিসাবেই দেখা যেতে পারে। তারা বলছেন ভারতের পরবর্তী ইতিবাচক পদক্ষেপের উপরেই নির্ভর করছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক। হয়তো বাড়ি যেতে যেতে আবার এটা তিনি মেনেও নিতে পারেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে কত সংখ্যক বিদেশি নাগরিক কাজ করেন এ নিয়ে আলোচনা সমালোচনা আছে। পোশাক শিল্প, আইটি, টেক্সটাইল ও বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরতদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যাই বেশি। অবৈধ বিদেশিদের কারণে স্থানীয় কর্মসংস্থান, অর্থনীতি, এমনকি রাজনীতিতেও সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বেকারের সংখ্যা 25,90,000। অথচ ভারত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 44টিরও বেশি দেশের নাগরিক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে। বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বের সংখ্যা 12%, এবং আমাদের ছেলেরা চাকরির খোঁজে ভূমধ্য মহাসাগর থেকে বঙ্গোপসাগরে মরতেছে, ডুবে মারা যাচ্ছে। সেইখানে এই গত ফ্যাসিস্ট রেজিমের সময় তারা অবৈধভাবে এসে মামার বাড়ির আবদারের মতো এখানে চাকরি নিত। 2023 সালের 31 ডিসেম্বর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সুরক্ষা সেবা বিভাগের তথ্য অনুসারে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা ছিল 1,07,167 জন। 2020 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক জরিপে জানিয়েছিল বাংলাদেশে বৈধ ও অবৈধ কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা কমপক্ষে 2,50,000। প্রতি বছর কমপক্ষে 3.15 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। তবে বিদেশি নাগরিকদের প্রকৃত সংখ্যা কত তা নিয়েও আছে ধোঁয়াশা। আমরা তখন রিসার্চ করে দেখেছি যে বাংলাদেশে কম বেশি 15 লক্ষ অবৈধ বিদেশি রয়েছে। এর সিংহভাগ ইন্ডিয়ান, কিছু আছে শ্রীলঙ্কান, পাকিস্তানি, ইভেন আফ্রিকান। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, পোশাক শিল্প, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আন্তর্জাতিক এনজিও, চামড়া শিল্প, চিকিৎসা সেবা ও হোটেল রেস্তোরাঁয় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কাজ করছেন। সংখ্যাটা নির্ধারণ করা কি খুব কঠিন কাজ। যারা আসছে বৈধ ভিসা নিয়ে আসছে, এয়ারপোর্টে যখন আসে তখন তো তার ভিসার মধ্যেই লেখা থাকে ভিসার মেয়াদ কতদিন। সেটা উত্তীর্ণ হয়ে গেলেই তো একটা হোম মিনিস্ট্রির একটা থাকা উচিত, যেখানে সে ওটাকে দেখতে পারবে, চেক করতে পারবে। বিদেশি নাগরিকদের একটি অংশ বাংলাদেশে অবস্থান করছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও। অ্যাপ্রুভাল ছাড়াই আপনার এই দেশে কাজ করছে। এতে আমি মনে করি শুধুমাত্র তাদের ত্রুটি না, যারা তাদেরকে কাজ দিয়ে থাকেন তাদেরও ত্রুটি আছে।
ধারণা করা হয় যে আমাদের দেশে স্কিল নেই, কিন্তু যথেষ্ট স্কিল আছে। এই পরিস্থিতিতে অবৈধ বিদেশি নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা। তার যদি ভিসা উত্তীর্ণ হয়ে যায়, সে তো সব দেশই তাই করে, ফেরত পাঠিয়ে দেয়। একসময় বাংলাদেশে এটা ছিল যে একদিন থাকলে $1000 ফাইন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। উত্তরে ঘন কুয়াশা, যানবাহন চলাচল ব্যাহত। আবার আমন্ত্রণ 21 সংবাদে। উত্তরে বেড়েছে শীত, বইছে হিমেল হাওয়া। ঘন কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে সপ্তাহখানেক ধরে সন্ধ্যার পর ঘন কুয়াশা, যানবাহনের হেডলাইট জ্বালিয়েও 10 থেকে 15 গজ দূরত্ব পার হওয়া যায় না। দুর্ঘটনার শঙ্কায় ধীর গতিতে গাড়ি চালাচ্ছেন চালকরা। প্রচুর কুয়াশা, রাস্তাঘাটে চলা একবার মুশকিল ব্যাপার, গাড়ির কোনো বাতি কোনো কাজ করে না। আজকে ব্যাপক কুয়াশা ভাই, সেই জন্য আমরা আগুন পোহাচ্ছি ভাই ঠান্ডার কারণে। 5 কিলো স্পিডে এই টোটাল রাস্তাটা আসলাম। আগের তুলনায় আজকে কুয়াশা বেশি পড়ছে। নিম্ন আয়ের মানুষদের দেখছি তারা প্রচুর বিভাগে আছে। ঠান্ডা বেড়ে যাওয়ায় নবজাতক ও কম বয়সী শিশুরা ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে শীতজনিত শিশু রোগে বেড়ে যাওয়ায় মেঝেতেও বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। আমাদের বাচ্চা হলো প্রথমে ছিল বমি, তারপর হচ্ছে বমি বন্ধ হয়েছে, পরের দিন থেকে আবার পাতলা পায়খানা শুরু হয়েছে, ডায়রিয়া। শীতকালে নবজাতক সহ অন্য বয়সী শিশুদের পুষ্টিকর তাজা খাবার খাওয়ানো, ডায়রিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশি ও জ্বর হলে দেরি না করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। 40 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমাদের শিশু ওয়ার্ডটা, আমাদের এখানে বর্তমানে 130টা পেশেন্ট ভর্তি আছে। তো এই সময় সাধারণত ডায়রিয়ার রোগীগুলো বেশি আসে, যেগুলো আমরা বলি যে ভাইরাল, রোটা ভাইরাল ডায়রিয়াগুলো, যে আসলে বাচ্চাকে খাওয়াটা ঠিকঠাক করতে হবে। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম, পরিবার পরিজন নিয়ে কষ্টে কাটছে দিন তাদের। কুয়াশা, খুব কুয়াশা, এই কুয়াশায় বেরোতে পারতেন, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে পারতেন। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঝিনাইদহের পৌর ইকো পার্কে শোভা পাচ্ছে 150 বছরের পুরনো অসংখ্য দেবদারু গাছ। এর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বেড়াতে আসেন শত শত দর্শনার্থী। তবে অনেকেই জানেন না গাছগুলোর রোপণের ইতিহাস। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলা সাহিত্যের পুরোধা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। পেশা জীবনে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। 1885 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঝিনাইদহের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে যোগদান করেন। সে সময় নবগঙ্গা নদীর তীরে ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের ডাকবাংলো। খরস্রোতা নবগঙ্গা নদীর পাড়ে গাছগুলো রোপণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কালে কালে সেগুলোর বয়স এখন 150 বছর। টিকে আছে তার দাপ্তরিক কাজের ভবনটিও। এই ঝিনেদাকে তার স্মৃতিচরণ বিচারণ হিসেবে রাখার জন্য উনি এই গাছগুলো ওই সময় উনি বপন করছিলেন। এখানে মূলত সব থেকে বেশি সুন্দর এই গাছগুলো, মানে এরকম গাছ শহরে আশেপাশে খুব একটা দেখা যায় না। তবে 150 বছরের পুরনো গাছগুলো দেখতে দর্শনার্থীরা ভিড় করলেও গাছগুলো রোপণের কারিগর সম্পর্কে জানেন না অনেকে। কেউ সঠিকভাবে বলতে পারে না যে এই গাছগুলো কে রোপণ করেছে, কার সময় মানে রূপান্তর করা হয়েছে, কার নেতৃত্বে। গাছগুলো কবে লাগানো, কে লাগিয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটা সুন্দরভাবে লেখা দরকার ছিল, তাহলে আমরা প্রজন্ম বা আমাদের আগামী প্রজন্ম তাহলে এটা বিষয়ে জানতে পারতো। পৌর ইকো পার্কের গাছগুলো সংরক্ষণ এবং এর ইতিহাস তুলে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। ভবিষ্যতে আরও কিভাবে সৌন্দর্যমণ্ডিত রাখা যায় এবং এই গাছগুলোকে আমরা যাতে পরিচর্যার মধ্যে এবং এই গাছের যাতে কোনোভাবে ক্ষতি না হয় তার জন্য যা যা করণীয় আমাদের দিক থেকে সকল কিছু করা হবে। 1862 সালে ঝিনাইদহ যশোর জেলার মহকুমা হিসেবে স্থাপিত হয়। পরবর্তীতে জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আন্ডারওয়ার্ল্ড থেকে রাজনীতিবিদ ভোলার শাওন 15 বছরে গড়েছেন অঢেল সম্পদ। রাজনৈতিক চাপে রাখার কৌশল ভারতের, নতুন বাস্তবতা মানতে হবে বলছেন বিশ্লেষকরা। বিদেশিদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা, সরকারি বেসরকারি তথ্যে ব্যাপক ফারাক। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।